আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা বেশ কয়েকটা পর্ব ধরে আমাদের পুরাতন ইতিহাস আপনাদের কাছে তুলে ধরছি। আজকে এই গল্পের সমাপ্তি টানতে যাইতেছি। অনেক লম্বা হয়ে গেছে, তো পিছনে কি কি বলছি সবই জানেন, শুনছেন। যারা যারা শুনছেন আর কি, হয়তো বা সবাই সব কিছু বুঝতেও পারছেন। আমি আমার বিষয়গুলো ক্লিয়ার কাট করি, আর দু একটা কথা এখানে বলছিলাম না, সেইগুলো দু একটা বললে আমি সব ক্লিয়ার কাট করে বলে দিতেছি যে কী জন্য এগুলো আমার বলা, কী জন্য ইউটিউবে দিয়ে রাখলাম। এখানে বাড়িতে দক্ষিণ পাশে যে ঘরটা আছে, ওই ঘরটাও আমাদের দুই ভাই কামাই করে দিয়া। পিছনে এই সাইডে যে ঘর নতুন করে যেটা দিছি, ওইটাও আমাদের দিয়া। ওই পাশে বাইরে গোসলখানা, বাইরে একটা বাথরুম, এগুলো আমাদের দিয়া। ঠিক আছে, পুরাতন জিনিস বলতে কিছুই নাই, শুধু ওই গোয়াল ঘরটা আছে। গোয়াল ঘরটাও বাবা এক সময় দান টান বিক্রি করে দিছিল। তো আমাদের কথা দিয়েছিল যে না, তোরা কেউ যদি লেখাপড়া করস তাহলে পড়াবি। কেউ পড়াইলো না, শেষমেশ ওপরে পরিবার তার কথা দিয়ে কথা রাখে নাই। সেই জন্য কি আমরা হারিয়ে গেছি? হারিয়ে দেয়নি, এখন ঠিক আছি। অপু লেখাপড়া যাই করুক করে বেরোইছে, হয়তো সময় লাগছে, পিছনে পড়ে গেছে, বন্ধুদের সাথে পড়তে পারে নাই, তাদের অনেক পরেও আর পড়া লাগছে, নিজের টাকায় পড়া লাগছে, অনেক কষ্ট হয়েছে। আর আমরাও এত কিছুর পরেও হারিয়ে যাইনি। জমি জমা যখন পৃথক করা হইলো, আমরা যখন আলাদা হইলাম, আমাদের বাদগ্রামে আর একটা বাড়ি আছে, যে বাড়িটা একদম পাকা রাস্তার সাথে বাড়ি। ওইখানে যদি আমরা এই ঘরটা দিতাম, হয়তো দুই ভাই মোটর সাইকেল নিয়ে ওই বাড়ির থেকে আমরা এখানে ডিউটি করতে পারতাম। এখানে ভাড়া বাসায় আমাদের থাকা লাগতো না, কারণ আমাদের এই বাড়ির এখানে রাস্তা নেই। যদি মিলের মাধ্যমে থাকা যাইতো, 19% জায়গা ওইখানে, আমার কাকা ওইখানে ঘর তুলে থাকতে পারতো, আমরাও থাকতে পারতাম। যাই হোক, হয়তো আমাদের ওইরকম ছিল না মিল। ঠিক আছে, বিশ্বাস আমরা বলতে আমার বাবাও তো কখনো কাউরে কোনো কারণে ঠকায় নাই। যাই ঠকাইছে, যাই করছে, আমাদেরই ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে, নিজেদেরই হয়েছে, অন্য কারো কোনো ক্ষয়ক্ষতি করে নাই। আর পরিবার একসময় আমাদের কাছে দোষারোপ করতো যে তোর বাবা টাকা পয়সা বেশি ভাঙে, কোনো হিসাব নেই, নেই। তার কাছ থেকে সবাই হিসাব নিতে চাইতো, সবাই, আমার কাকা বলেন, আমার দাদু বলেন, সবাই হিসাব নিতে চাইতো। তার কাছ থেকে হিসাব নিতে চাইতো, যখন নিতে পারতো না তখন আমাদের দোষারোপ করতো। আসলে কি একবার চিন্তা করছেন যে তারা তো তাদের ছেলেরে ওইভাবে তৈরি করতে পারে নাই, তৈরি না করতে পারে বিয়ে টিয়ে করিয়ে দিল, তারপরেও তার কাছ থেকে হিসাব চাইয়া হিসাব না পাইলে আমাদের উপরে দোষারোপ আসতো। আর এরকম যে এই একটু না বললে তো বুঝবেন না, বাদগ্রাম যে বাড়িটা ছিল, ওই বাড়িটার মার্কেট প্রাইস, মানে জমির দাম তখন ছিল, আমরা যখন পৃথক হয়েছি, 1 লাখ টাকা শতাংশ। তাহলে 19% জায়গার দাম 19 লাখ টাকা। আর আমাদের বাড়ির সামনে যে জমি আছে, এগুলা ছিল তখন 15,000 টাকা শতাংশ। 15,000 টাকা শতাংশ, তাহলে কি ওই 19%তে 19 লাখ টাকা আহে। আর এনে কি আমাদের ওই 19% জায়গা দিলে আপনার এটার সাথে এটা মিলবো না? এই জন্য আমাদের কি করছে, এখান থেকে 60% জায়গা দিচ্ছে। 60% জায়গার দামও যদি আমরা হিসাব করি, তারপরেও এভারেজে 2-3 লক্ষ টাকা লস আছে। তখন কি বলছিল যে এই লসটা থাকবে না। কেন থাকবে না? তোদের তো ঘরটা ভাঙ্গা, এই ঘরটা তোদের দিয়ে দিব, দক্ষিণের বিটায় একটা ঘর দিয়ে দিব, তোরাও থাকলি, তোর দাদুও থাকলো। ঠিক আছে, তখন পরবর্তীতে যখন ওই ঘরটা নিয়ে যায়, কিংবা তোদের পুরাতন দাম হিসেবে অর্ধেক টাকা তোরা দিয়ে দিলি, তোরাই রেখে দিলি, এরকম একটা কথা ছিল। ঠিক আছে, সেই সূত্রে কিন্তু এখানে পরে আমরা যখন ভিন্ন হইলাম,
যখন এই ঘরের কথা বলা হইলো তখন তারা এই বিষয়টা কেউই মানে মনেই নেই। তারা এমন একটা ভাব করলো যে না আসলে এই কথা তারা বলেই নেই, এবং এই কথাটা অন্য কারো কাছে বললে আমার কষ্ট লাগতো না, সরাসরি আমার কাছে স্বীকার করছিল। আমি তো টাকা পয়সা কারো কাছে চাইছিলাম না, আমি জাস্ট খালি এইটুকুই শুনতে চাইছিলাম যে আসলেই তো পরিবার এই পর্যন্ত আমাদের সাথে অনেকগুলাই কথা দিয়ে কথা রাখে নাই, এই কথাটাও কি আমাদের শুধু সান্ত্বনা দেওয়ার জন্যই বলছিল নাকি কথাটা রাখবো। এই জন্য তাদের কাছে বলছিলাম যে আমরা তো ঘর দিতে চাইতেছি, ইটও 10,000 নিজেদের টাকা দিয়ে কিনছিলাম, বালুও 2 গাড়ি বাড়িতে নিয়েছিলাম নিজেদের টাকা দিয়ে, নেওয়ার পরে তাদের জিজ্ঞেসিলাম যে ইট কিনছি 10,000, বালু আনছি 2 গাড়ি, আমরা তো ঘর দিতে চাইতেছি। যে তারা যে কমিটমেন্ট করছিল যে ঘর দিয়ে দিব, এখানে তারা কিছু টাকা ইনভেস্ট করে কিনা এবং তারা তাদের কথা রাখে কিনা, না তারা কোনো কথা রাখলো না। তারা উল্টা বললো ঠিক আছে সুন্দর ঘর দিতে চাইতেছ ঘর দাও, তারা ওই কথাটা ভুলে গেল। এরপরে ঠাকুরের আশীর্বাদে ঘর কমপ্লিট হয় নাই, কিন্তু যতটুকু উঠছে এটা যাই হোক হয়েছে। এখন পরিশেষে আমার একটা কথা, সেটা হলো আমাদের যারা নেক্সট প্রজন্ম এই কথাগুলো শুনবো তাদের জন্য, যে পরিবারে এই ধরনের সমস্যা হইতে পারে, পরিবারের লোক তোমার সাথে কথা দিয়ে কথা নাও রাখতে পারে। তুমি হয়তো বা এরকম যখন ভাইয়ের সাথে কিংবা পরিবারের কারোর সাথে পৃথক হয়ে যাবে তখন তোমার ভাগে হয়তো বা খারাপ জিনিসটাও পড়তে পারে, তুমি হয়তো বা অনেক লসের ভাগীও হইতে পারো, কিন্তু মন খারাপ করার কিচ্ছু নাই, মন খারাপ করার কোনো কিছুই নাই। তুমি শুধু এতটুকু ভাবো যে যা তোমার সাথে ঘটছে, যেমন দেখো আমাদের সাথে আমরা যে কথাগুলো বলে রাখলাম, আমি কিন্তু আমার পরিবারের লোকরে বলতেছি দেখে তুমি তুমি করে বললাম, আপনারা দর্শকরা অবশ্যই এটা অন্য মাইন্ডে নেবেন না। আমাদের সাথে যা ঘটছে এরপরে আমরা হারিয়ে যাই নাই, আমাদের কোনো প্রকার কোনো সমস্যা হয় নাই, ঈশ্বরের কৃপায় আমরা ঘুরে দাঁড়াইছি, আমরা ভালো আছি, একটা সুন্দর পরিবেশে আছি। এটা কেন হয়েছে? সকলের আশীর্বাদ ছিল, হ্যাঁ। আর আমরা যে কাজগুলো করছি আমাদের বিশ্বাস ছিল যে আমরা কারোর ঠকাই নেই, ভগবান আমাদের ঠকাবে না, ভগবান আমাদের ঠকাই নেই, ভগবান আমাদের সহায় হয়েছে। সহায় যদি না হইতো তাহলে আমার মতো গৌতমের এই পর্যায়ে চাকরি করারও ক্ষমতা থাকতো না। আর আমার ভাই খুব সহযোগিতা করছে, সবসময় বলবো যে আমরা যে আজকে এই পজিশনে, এখানে আমার ভাইয়ের অবদান অনেক, এটা যদি না বলি তাহলে ভুল হবে। টাকা পয়সা আমি একা যখন চাকরি করতাম তখন তেমন কিছু করতে পারি নাই, ও যখন চাকরিতে আসছে আস্তে আস্তে 2 ভাইয়ের টাকা একত্র করেই আমাদের এত কিছু হয়েছে। সামনে হয়তো আপনাদের আশীর্বাদ থাকলে আরও ভালো কিছু হবে। এই জন্য নেক্সট প্রজন্মের কাছে একটা কথা, যে টেনশনের কিছু নাই, খারাপ কিছু যদি হয় ভগবানের কাছে ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যাও। এরকম সমস্যা হইতে পারে, ভেঙে পড়া যাব না, সবসময় ঈশ্বরের কাছে সহায় রাখবে, কারণ ভগবান সামনে তোমার জন্য কি লিখে রাখছে তুমিও জানো না, আমিও জানি না যে আমার জন্য কি লিখছে। হয়তো আমার জন্য এরকম আরও অনেক ভালো কিছু লিখে রাখতে পারি। আমি যা ওই বাড়িটা পাইলে হয়তো আমি এর থেকে আরও খারাপও হইতে পারতো। আমি তো এই বাড়িতে থেকে মনে করছি আমার লস হয়েছে, আসলে লস হয়নি, আমার লাভ হয়েছে, ঠিক আছে আমাদের আর কি। আবার এইরকম আমরা হয়তো বা ওই বেশি কিছু পেয়ে গেলে আরও ক্ষতিও হইতে পারতো, আমরা কম কিছু পেয়েও ভালো আছি। অল্পতে সন্তুষ্ট থাকা ভালো, সবসময় ভগবানের উপরে ভরসা রাখা ভালো, সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখা ভালো। আমরা যে যে ধর্মেরই থাকি না কেন, সব ধর্মের লোকেরই সাথে এরকম ঘটনা ঘটতে পারে। আমরা সবাই যার যার ধর্মের জায়গায় থেকে সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যাবো আমরা। আর আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটে গেছে এগুলো সব কিছু কিন্তু ভগবানের ইশারাই ঘটছে, কোনো কিছু কিন্তু এমন না যে না ওই অমুক আমারে দুঃখ দিছে, আমার পরিবার আমারে দুঃখ দিছে, এরকম কিছু না। ভগবান মানুষের দ্বারাই মানুষের উপকৃত করে, মানুষের দ্বারাই মানুষের কষ্ট দেয়। আমরা হয়তোবা ওই সময় ওই কষ্টটুকু প্রাপ্য ছিলাম, এই জন্য আমাদের ওই কষ্টটুকু ভোগ করতে হয়েছে। আর সামনে যদি আমরা ভালো কিছুর প্রাপ্য থেকে থাকি, আমাদের কর্মফলে থেকে থাকে, তাহলে আমাদের ভালো কিছু হবে। আর যদি আমাদের কর্মফলে খারাপ কিছু থাকে তাহলে হয়তো এর চেয়ে খারাপ কিছু হবে। সকলেই আশীর্বাদ করবেন, সব মানুষই তো ভালো থাকতে চায়, আমরাও ভালো থাকতে চাই, কিন্তু আমাদের সাথে যা কিছু ঘটে যাইব সব কিছু জানি আমরা মেনে নিতে পারি, আমরা জানি ধৈর্যের সাথে সব কিছুর মোকাবেলা করতে পারি। কষ্ট যাই হোক জীবন জানি থাইমে না যায়। আমার ছেলেও যদি বড় হয়ে কখনো এই ভিডিও দেখে, আমার ছেলেরও বলবো যে কখনোই কারোর সাথে কোনো বিদ্বেষ সৃষ্টি করো না,
নিজের পরিবারের লোকদের সাথে কখনোই কোনো আর্থিক লেনদেনে মনক্ষুণ্ণ হয়েও না, যে না আমারে কম দিল আমারে বেশি দিল, যে কোনো বিষয়, খালি আর্থিক না, লাভ চাওয়া পাওয়ার বিষয়ে যদি তুমি কখনো ঠইকেও যাও, কখনোই কারোর সাথে কোনো দ্বিধা দ্বন্দ্বে যাবে না। সবসময় মনে রাখবা যে এই ঠকাই ঠকা না, সৃষ্টিকর্তা তোমার জন্য যেটা রাখছে বরাদ্দ সেটাই হলো মেন। আমরা কেউ জানি না আমাদের কি হবে না হবে। তো পরিবারের সবাই বলি, আপনারা যদি আমার কোনো কথায় মনে কষ্ট পেয়ে থাকেন, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার কারোর কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কষ্টের সময় টাকা দিয়ে হেল্প করতে না পারলেও আমরা সবাই মিলে যদি একসাথে পথ চলতে পারি, তাহলে আমাদের সামনের পথ চলাটা অনেক সুন্দর এবং অনেক সফলতার হবে। আমরা যদি আজকে আমরা যদি একাত্র থাকতাম, ধরেন যে আমার কাকাও বাদাম বিল্ডিং করছে 20-25 লাখ টাকা দিয়ে, আমরা ওই বাড়িতে 20-22 লাখ টাকা খরচ করছি। এই দুইজনের টাকা একাত্র করলে 50-60 লাখ টাকা হইতো। 50-60 লাখ টাকা দিয়ে কিন্তু আমাদের টাউনে বিল্ডিং করা সম্ভব ছিল। অ্যাপার্টমেন্ট নিয়ে নিতে পারতাম। আমার কাকাও কালিয়াকুর থাকে, আমরাও কোনাবাড়ি থাকি, এর মধ্যেই জায়গা টাকা কিনে হয়তো আরও কিছু ইনভেস্ট করা লাগলেও করা সম্ভব হইতো। 80-90 কিংবা 1 কোটি পর্যন্ত সম্ভব হইতো একাত্র থাকলে। কিন্তু আলাদা আলাদা থেকে এই 1 কোটি টাকা করা আমাদের পক্ষে সম্ভব হবে না। না আমরা দুই ভাই সারা জীবন চাকরি করে করতে পারবো, না আমার কাকা একা করতে পারবো। আমার কাকার একটু স্যালারি ভালো, সরকারি পেনশন পাইবো, শেষ সময় এক সময় হয়তো বা করতে পারে। কিন্তু একাত্র থাকলে এই শক্তিটা কিন্তু আরো বলবান হইতো। যাই হোক, যেটা হয় নাই এটা হয়েই থাকে, সংসারে আলাদা হইতেই হবে। কিন্তু সবাই মিলেও থাকা যায় চেষ্টা করলে, সেটা অনেক ভালো হয়। সবাই মিলে হয়তো অনেকদিন অনেক কষ্ট করা লাগে, আমরা চাই সবাই মিলে যাতে একাত্র থাকতে পারি। আপনারা আশীর্বাদ করবেন, আমার পরিবার যত সময় আছে আমরা যেন একাত্র থাকতে পারি, ভালো থাকতে পারি। একই কথা অনেকবার বললাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সামনে আমরা আমাদের নিয়মিত ভিডিও দিতে থাকবো, আপনারা দেখবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি।